কুমায়ুন সিরিজের দশম পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের পর্বে আমরা ঘুরবো রানীক্ষেতের বিভিন্ন দর্শনীয় স্থান। তো কালিকায় আছে মা কালীর মন্দির। এই গল্ফ কোর্সে বসে শুয়ে রোদ পুয়ে বেশ আধ ঘন্টা সময় কেটে গেল। কুমায়ুন রেজিমেন্ট দ্বারা মেনটেন্ড হওয়া মনস্কামনা মন্দিরে পৌঁছে গেছি কুমায়ুন রেজিমেন্টের মিউজিয়ামে। কিন্তু রানীক্ষেতের সৌন্দর্য একটা অন্য রকম মাত্রায় আছে। প্রকৃতি একভাবে বলতে গেলে রানীক্ষেতকে নিজের হাতে সাজিয়েছে। माँ बचाती है, हमारे जानवर तो ले जाते हैं पर हमें नहीं खाती और डेली इधर आती है। তারপরে আমরা চলে যাব ভীমতালে রাত্রিবাসের জন্য। আর ভীমতালে আজকে আমাদের রাত্রিবাসের ঠিকানা TRH ভীমতাল। মাস্টার বেড, ওফ। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ট্রাভেল ডেস্টিনেশনস উইথ অভিক পরিবারের পক্ষ থেকে একটা সম্পূর্ণ নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আমি আছি উত্তরাখণ্ডের একটা ছোট্ট পাহাড়ি জনপদ ধোরহাটে। আর আজকে এখানে আমরা কৃষ্ণা ট্যুরিস্ট লজে ছিলাম, যেটা আপনাদেরকে আমি আগের ব্লগেই বলেছি। ছোট্ট শহর আর তার মধ্যে একটা খুব সুন্দর সাজানো একটা লজ। আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লেগেছে। এবারে ধোরহাটকে বিদায় জানাবার পালা। এখান থেকে বেরিয়ে আমরা প্রথমে যাব রানীক্ষেত। রানীক্ষেতে যে কটা পয়েন্ট ঘোরার আছে সেগুলো ঘুরে আজকে আমাদের গন্তব্য হচ্ছে ভীমতালে। উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলে আলমোড়া জেলায় অবস্থিত একটি সুন্দর ছোট্ট পাহাড়ি জনপদ ধোরহাট। ব্রেকফাস্ট দিতে বলেছি, ব্রেকফাস্ট এক্ষুনি দিয়ে দেবে। সকালবেলা আমরা বলেছিলাম যে একটু রোদ্দুরে বসে ব্রেকফাস্ট করব, তো সেই কারণে এই রোদ্দুরের মধ্যে টেবিল দিয়ে লাগিয়ে দিয়েছে এই গরম গরম রুটি আর তার সঙ্গে বাঙালি স্টাইলে আলু চচ্চড়ি। যদিও একটু তেলটা বেশি দিয়ে ফেলেছে, না হলে তো ঠিকই আছে, দেখে তো ভালোই লাগছে। এবার দেখার বিষয় খেতে কেমন হয়। মাইন্ড ব্লোয়িং। কিন্তু বা হোটেল কৃষ্ণ লজ, দুটোই নাম এখানে দেখতে পাচ্ছি লেখা। আপনাদের জন্য একদম আইডিয়াল জায়গা হতে পারে। ব্রেকফাস্ট করতে করতে ভুবনজি গাড়ি রেডি করে ফেলেছিল। আর আমরা যখন ধোরহাট থেকে বেরোই তখন ঘড়িতে সকাল 9টা, কিন্তু ধোরহাটের দোকানপত্র তখনও সেভাবে খোলেনি। আমরা এখন বেরোলাম ধোরহাট থেকে। আজকে রানীক্ষেতে যে কটা ট্যুরিস্ট স্পট আছে সেগুলো সব কটা ঘুরবো। ঘুরে তারপর আমরা চলে যাব ভীমতালে। ভীমতাল জায়গাটা নাকি খুবই সুন্দর, কোনোদিন যাইনি, এই প্রথমবারই যাচ্ছি। তো ভীমতালে রাত্রিবাস করবো আজকে রাতে আমরা ভীমতালেই থাকছি। তো সারাদিন জার্নি কেমন হলো সেটা থাকছে আজকের ব্লগে। তো চলুন এগোই। আজকে আমাদের রুট হচ্ছে প্রথমে ঘাগাস, তারপর কাপাড়িয়া, তারপর চাকাউনি হয়ে রানীক্ষেত। ধোরহাট শহর ছেড়ে বেরোনোর পরেই পাইন, দেওদার আর চিরের বনানীর মাঝখান থেকে পথ চলা শুরু হলো। সত্যি কথা বললে পথের শোভা অতুলনীয়। উত্তরাখণ্ডের এই অঞ্চলের রাস্তাঘাট যেমন তেমনই সুন্দর এখানকার প্রাকৃতিক শোভা। গুগল ম্যাপ অনুযায়ী ধোরহাট থেকে কালিকা দেবীর মন্দির পর্যন্ত দূরত্ব 31 কিলোমিটার। সময় লাগে মোটামুটি 57 মিনিটের মতো, কিন্তু বাস্তবে আমাদের সময় লেগেছিল 1 ঘন্টা 10 মিনিট। ধোরহাট থেকে বেরিয়ে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি কালিকা বলে একটা জায়গায়। এই জায়গাটা রানীক্ষেত এবং আলমোড়া রুটে পড়ে। রানীক্ষেতের মেন টাউন থেকে এই জায়গাটার দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। তো কালিকায় আছে মা কালীর মন্দির। তো এই হচ্ছে রাস্তা, চলুন এগোই। উত্তরাখণ্ডের রানীক্ষেতে অবস্থিত এই কালিকা দেবীর মন্দির একটি অত্যন্ত জাগ্রত এবং পবিত্র হিন্দু মন্দির, যা মা কালীকে উৎসর্গীকৃত। মন্দিরটি রানীক্ষেত শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে উপদ বলে একটি এলাকায় অবস্থিত। এই এলাকার আরেক নাম হচ্ছে কালিকা। নিচ থেকে প্রায় 300 মিটার ওপরে উঠে মন্দিরে পৌঁছাতে হয়। এখানে মা কালী মহাবিশ্বের মা হিসেবে পূজিত হন। স্থানীয় কুমায়ুন রেজিমেন্টের সৈন্যদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ শ্রদ্ধা স্থান। এখানে মা কালীর একটা খুব সুন্দর মূর্তিও আছে, আর 3 জন সাধক এখানে সাধনা করেছেন, যেটা এখানকার পুরোহিত মশাই বললেন। কিন্তু একটা জিনিস খারাপ লাগলো, যে ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, সেটা বলার স্টাইলটাও কিন্তু খুব রুড।
এটা কাম্য ছিল না, এটা হওয়া উচিত ছিল না। যাই হোক, আমরা তো অ্যাকচুয়ালি ব্লগিং এই কারণেই করি যে মানুষগুলো এখানে এসে দর্শন করতে পারবেন না, তারা যাতে মানুষ ভ্রমণের মাধ্যমে দর্শন করতে পারেন, সেটা তো সবারই অধিকার আছে। এটাই বলেছিলাম আমরা, এর বাইরে কিছু বলিনি। যাই হোক, বেরোনো যাক। কাকা ইয়ে কে হ্যাঁ? ये माल्टा। ये माल्टा है? हाँ, ये माल्टा। अच्छा अच्छा। और ये पहाड़ी नींबू? ये पहाड़ी नींबू अच्छा अच्छा। माल्टा का जूस कितने का? 50 টাকা। 50 रुपये, 50 रुपये। और नींबू? লেবু পানি 30 টাকা, লেবু সোডা 40 টাকা। नींबू थोड़े 40 टका। सोडा दिए 40, पानी दिए 30। ठीक ठीक ठीक। और पहाड़ी पुदीना और माल्टा का जूस में क्या है, क्या आता है? सोडा आता है क्या पानी आता है? उसका जूस बनेगा नेचुरल। सिर्फ नेचुरल जूस और बनेगा? माल्टा सोडा भी बनता है। अच्छा अच्छा अच्छा। वो माल्टा सोडा कितना? 50। রানীক্ষেতের গল্ফ কোর্স কালীমায়ের মন্দির থেকে প্রায় 1/2 কিলোমিটার দূরে অবস্থিত। আমি পৌঁছে গেছি আজকে আমাদের সেকেন্ড স্পট রানীক্ষেতের গলফ পার্কে। এখানে কিন্তু কালিকা দেবী মন্দির থেকে গাড়িতে মিনিট 3 আসতে হয়, এলে এই গলফ কোর্সের সামনে পৌঁছানো যায়। এই জায়গাটা কিন্তু কুমায়ুন রেজিমেন্টের আন্ডারে, ভিডিওগ্রাফি পারমিশন নিয়ে তবে ভিডিওগ্রাফি করা যায়। তো এই হচ্ছে গলফ কোর্স, চলুন ঘুরে নিই। রানীক্ষেতের গলফ কোর্স 1920 সালে নির্মিত একটি নহলের সুসজ্জিত মাঠ। এটি ভারতীয় সেনাবাহিনীর কুমায়ুন রেজিমেন্ট দ্বারা সংরক্ষিত। এই গলফ কোর্সটি এশিয়ার অন্যতম সর্বোচ্চ গলফ কোর্সের মধ্যে অন্যতম। এখানে প্রবেশের সময় নিজের ডিটেলস এবং মোবাইল নাম্বার রেজিস্টারে লিখে তবেই প্রবেশ করা যায়। এর চারপাশে সবুজ উপত্যকা, পাইনের বনানী এবং এখানে দাঁড়িয়ে বরফাবৃত হিমালয়ের শৃঙ্গরাজির শোভা উপভোগ করার সুযোগ পর্যটকদের এখানে বাড়ি বাড়ি টেনে আনে। এই গলফ কোর্সে বসে শুয়ে রোদ পুয়ে বেশ 8 ঘন্টা সময় কেটে গেল। এবার বেরোই, বেরিয়ে পরের স্পটের দিকে এগোই। এবার গিয়ে জিজ্ঞাসা করতে হবে ভুবনজিকে কোথায় নিয়ে যাবে এরপর। রানীক্ষেত শহরের একটি গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থস্থান এই মন কামেশ্বর মন্দির। মন্দিরটি 1978 সালে কুমায়ুন রেজিমেন্ট দ্বারা নির্মিত হয়েছে। মন্দিরের বাইরে লাল ও সাদা রং এক অনন্য আকর্ষণ প্রদান করে। এই মন্দিরের প্রধান আরাধ্যা দেবী হলেন মা কালিকা। তাছাড়াও এখানে ভগবান শিব এবং রাধাকৃষ্ণেরও বিগ্রহ আছে। এই মন্দিরের চারপাশের অপার্থিব পরিবেশ অত্যন্ত মনোমুগ্ধকর। পৌঁছে গেছি আমাদের পরবর্তী স্পট, কুমায়ুন রেজিমেন্ট দ্বারা মেনটেন্ড হওয়া মনস্কামনা মন্দিরে। এখানে কিন্তু আরাধ্যা দেবী হচ্ছেন মা কালী, একদম জীবন্ত মায়ের রূপ। কিন্তু মন্দিরের ভেতরে নাট মন্দির অবধি কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ, তারপর আর ভিডিও তোলা যায় না, যে কারণে আপনাদেরকে আমি ভেতরে নিয়ে যেতে পারলাম না। আপনারা যখন রানীক্ষেতে আসবেন তখন কিন্তু এই জায়গাটা অবশ্যই দেখে নেবেন। যাই হোক, চলুন এগোই পরবর্তী স্পটের দিকে। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে এখানকার মিউজিয়াম। এগোনো যাক। মনোকামনা মন্দির থেকে মিনিট 5 গাড়িতে এসে পৌঁছে গেছি কুমায়ুন রেজিমেন্টের মিউজিয়ামে। এখানে দেখার মতো অনেক কিছু আছে, কিন্তু এখানে ঢোকার সময় প্রথমে যেটা সিস্টেম সেটা হচ্ছে আপনার আধার কার্ড, মোবাইল নাম্বার, কজন এসছেন, কোত্থেকে এসছেন, এগুলো সমস্ত কিছু এন্ট্রি করে তারপর ঢোকার পারমিশন পাবেন। রানীক্ষেতের কুমায়ুন রেজিমেন্টের জাদুঘরটি ভারতীয় সামরিক ইতিহাসের ঐতিহ্যে আগ্রহী দর্শকদের কাছে এক রত্নের খনি। এখানে দর্শনার্থীরা সংরক্ষিত ইউনিফর্ম, পদক, অস্ত্রশস্ত্র, যুদ্ধের ছবি এবং রেজিমেন্টের নথিপত্র দেখতে পান। জাদুঘরের ভেতরের পরিবেশ সুসংগঠিত এবং নিয়মতান্ত্রিক, যা সক্রিয় সামরিক সেনাবাসের মধ্যে এর অবস্থানকে প্রতিফলিত করে। এই রেজিমেন্টের সঙ্গে সম্পর্কিত যুদ্ধ সম্মাননা, পদক, অস্ত্রশস্ত্র, ইউনিফর্ম এবং আর্কাইভের নথিপত্র সংরক্ষিত আছে।
অ্যাকচুয়ালি রানীক্ষেত ইটসেলফ এত সুন্দর, এত মোহময়ী যে এখানে না এলে কিন্তু সেই সৌন্দর্য উপভোগ করা যায় না। তার কারণ হচ্ছে রানীক্ষেত ক্যান্টনমেন্ট এরিয়া, যে কারণে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফির উপর প্রচণ্ড রেস্ট্রিকশন থাকে। যাওয়ার আগে আমাদের নিজের ডকুমেন্ট দিয়ে এন্ট্রি করতে হয়েছে, তার জন্য আমি আমার ড্রাইভিং লাইসেন্স দিয়েছি। ড্রাইভিং লাইসেন্স দিয়ে ড্রাইভিং লাইসেন্স নাম্বার, কোত্থেকে এসছি, মোবাইল নাম্বার সব কিছু দিয়ে, কজন আছি সব কিছু দিয়ে এখানে এন্ট্রি করতে হয়েছে এবং আমাদের ভেহিকেলকেও এন্ট্রি করতে হয়েছে। ড্রাইভার বাবু যিনি, ওনার ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এন্ট্রি করে তবে কিন্তু চৌবাঠিয়া গার্ডেনে যাওয়ার পারমিশন পেয়েছি। চৌবাঠিয়া গার্ডেনে ফল দেখতে পাবো না এটা তো জানি না, এখন যেহেতু ফলের অফ সিজন, দেখি কি হয়, কি পাওয়া যায়, কি দেখতে পাই। তবে রানীক্ষেতে এসে কিন্তু রাত না থাকলে রানীক্ষেতের সৌন্দর্য উপভোগ করা সম্ভব না, এটুকু আমি বলতে পারি। কিন্তু ওই যাই দেখবেন চোখেই দেখতে হবে, কিছু মোবাইল ক্যামেরায় বা ভিডিও ক্যামেরায় তুলে নিয়ে যেতে পারবেন না। তো দেখা যাক, আপনাদের সঙ্গে কথা বলছি একবারে চৌবাঠিয়া গার্ডেনে পৌঁছে। ये वॉक है दादा, यहाँ पे घूमना है आप एप्पल गार्डन में, तो यहाँ पे गार्डन है, फॉरेस्ट है, डैम है। गार्डन घूमते तो आधे घंटे का वॉक है। फ्रूट का सीजन तो आजकल ऑफ रहता है सर, फ्रूट रहता है मई जून जुलाई अगस्त तक, सभी फ्रूट होता है यहाँ पे। आड़ू, प्लम, खुमानी, नाशपाती, चेरी, चेस्टनट, वॉलनट, एप्पल, सबसे ज़्यादा एप्पल होता है। 36 वैरायटी एप्पल की रहती है। इसमें आप घूमेंगे अभी तो हिमालय दर्शन दिखेगा आपको, ट्रीज प्लांट्स की जानकारी मिलेगी। 1 किलोमीटर का राउंड लेंगे तो इसमें आपका ये चार्जर रहेगा आपका 300 रुपीज़ गाइड का। उसके बाद डेंस फॉरेस्ट घूमते तो घने जंगल में भी घुमाते हैं, इसका चार्जेस है 500 रुपीज़। और लंबा ट्रैक करना चाहे तो 6 किलोमीटर का ट्रैक है सर, डैम का 3 किलोमीटर जाना 3 किलोमीटर आना, वो 6 किलोमीटर का ट्रैक है, उसका चार्जेस है 1200 रुपये। পৌঁছে গেছি রানীক্ষেতের অন্যতম প্রধান আকর্ষণ চৌবাঠিয়া গার্ডেনের। এখানে বিভিন্ন জিনিস ঘোরার জায়গা দেখার মতো আছে, সেগুলো তো গাইড দাদা যিনি আছেন উনি আপনাদেরকে বলেই দিলেন যে কার ক টাকা কী রেট আছে, সেটাও উনি বলে দিয়েছেন। কিন্তু আপেল, নাশপাতি এগুলো যদি না দেখতে পাই তাহলে তো আর বাগানের মধ্যে ঘুরে কোনো লাভ কিছু নেই। যে কারণে বাগানের ভিতর আমরা ঢুকছি না, আমরা বাইরে থেকে বাগানটাকে একটু দেখে নিই, বেরিয়ে যাচ্ছি। আপনারা যখন আসবেন, যদি এপ্রিল মে জুন জুলাই আগস্ট এই 5 মাসের মধ্যে আসেন, তবেই কিন্তু ভেতরে গিয়ে আপনাদের লাভ কিছু হবে, বাকি সময়টা খুব একটা কিছু লাভ নেই। চলুন বাইরে থেকে একটু দেখে নিই। আমরা বাইরে থেকে চৌবাঠিয়া গার্ডেন ঘুরে নিয়ে ফেরার পথ ধরলাম। কুমায়ুনের যতটুকু এখন অবধি ঘুরেছি প্রত্যেকটা জায়গায় এ বলে আমাকে দেখ, তো ও বলে আমাকে দেখ, কিন্তু রানীক্ষেতের সৌন্দর্য একটা অন্য রকম মাত্রায় আছে। প্রকৃতি একভাবে বলতে গেলে রানীক্ষেতকে নিজের হাতে সাজিয়েছে। রানীক্ষেতে ঘোরার জন্য বেস্ট টাইম হচ্ছে কিন্তু হয় এই সময়টা বা এপ্রিল মে মাস, সেই সময় গাছে ফুল পুরো ভরা থাকে। ওই সময় আপনারা এসে রানীক্ষেত আরামসে ঘুরতে পারেন। আর এই সময় এলে প্রকৃতির নিস্তব্ধতা, সৌন্দর্য, মানে যেহেতু এই সময়টা টুরিস্ট কম হয়, শীতকাল, সেহেতু প্রকৃতিকে নিস্তব্ধভাবে, নীরবভাবে উপভোগ করতে গেলে আপনাকে কিন্তু এই সময় আসতে হবে। যাই হোক, চৌবাঠিয়া গার্ডেন রানীক্ষেত যেহেতু ক্যান্টনমেন্ট এরিয়া, সেই জন্য মন খুলে ভিডিও করা এখানে সম্ভব না। চৌবাঠিয়া গার্ডেনে ঢোকার আগে আমাদের ওখানে আমাদের নিজস্ব ডকুমেন্ট ভেরিফিকেশান হয়েছে, মানে আমি আমার ড্রাইভিং লাইসেন্স দিয়েছি, সেই ড্রাইভিং লাইসেন্স এন্ট্রি করিয়েছি এবং তার সঙ্গে আমাদের যে গাড়ি এসছে সেই গাড়ির ড্রাইভার সাহেব তার নিজস্ব ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির পেপার সমস্ত কিছু নাম্বার এন্ট্রি করিয়ে তবেই কিন্তু এই ভেতরে আসার পারমিশন পাওয়া গেছে। ভীষণ ভালো লাগবে। রানীক্ষেত যদি উপভোগ করতে হয়, আমাদের যেহেতু সময় কম সেহেতু আমরা থাকছি না, আপনারা যদি রানীক্ষেতকে সত্যি মন খুলে উপভোগ করতে চান তাহলে কিন্তু এখানে একটা রাত আপনাকে অবশ্যই থাকতে হবে। আমার এই পেছন দিকে এইটা হচ্ছে চৌবাঠিয়া গার্ডেনের এন্ট্রান্স, কিন্তু এখন যেহেতু কোনো ফল নেই, বাগানে কোনো অ্যাক্টিভিটিস নেই, সেই জন্য বাগান বন্ধ। তবে এখানে একটা গল্প আছে, আপনি যদি ওখানে 300 টাকা দিয়ে গাইড নেন তাহলে গাইড কিন্তু আপনাকে বাগানে ঢুকিয়ে দেবে। ওটা ওরা কী করে পারমিশন পায় আমি জানি না, এটা একটা অদ্ভুত ব্যাপার। যাই হোক, এই চৌবাঠিয়া গার্ডেন দেখতে গেলে কিন্তু এপ্রিল থেকে অগাস্ট এই 5 মাসের মধ্যে আসতে হবে। তার মধ্যে জুলাই আর আগস্ট এটা বর্ষাকাল, বাকি টাইমটা আসাটাই কিন্তু শ্রেয়। ভবিষ্যতে যখন রানীক্ষেতে আসবো তখন ওই টাইমটা মেনটেন করেই আসবো, যাতে এই বাগান দেখতে পারি। খুব ভালো নাকি এটা। ফিরি, এগোই আগের দিকে। এই হচ্ছে চৌবাঠিয়া গার্ডেন। চৌবাঠিয়া গার্ডেন ঘোরার পর আমরা পৌঁছে গেছি ওখান থেকে 3 কিলোমিটার দূরের ঝুলাদেবী মন্দিরে। এখন ঘড়িতে দুপুর 2:58। এই সামনেই হচ্ছে মন্দির,
এবার মন্দিরের এই এলাকাটায় ভিডিও করাটা একটু রেস্ট্রিক্টেড, মন্দিরের ভিতর গিয়ে তারপর কিন্তু আবার ভিডিও করতে পারবো। চলুন। রানীক্ষেত ও তার চারপাশের এলাকাকে আশীর্বাদ করে এই ঝুলা দেবীর মন্দির। মন্দিরটি মা দুর্গাকে উৎসর্গীকৃত। স্থানীয়দের মতে মন্দিরটি প্রায় 700 বছরের পুরনো। এখানে দেবী ঝুলা বা দোলনায় উপপৃষ্ট, তাই এই মন্দিরের নাম ঝুলা দেবীর মন্দির। এখানে গ্রামবাসীরা বন্যপ্রাণী থেকে নিজেদের সুরক্ষার জন্য দুর্গা মায়ের কাছে প্রার্থনা করেন। कि कोई अनगिनत लेपर्ड्स हैं, लेकिन आज तक माँ की कृपा से आज तक किसी मनुष्य को नहीं खाया। तो हम माँ की इसलिए भी पूजा करते हैं, माँ हमें इन जानवरों से बचाए रखे। और वाकई माँ बचाती है। हमारे जानवर तो ले जाते हैं पर हमें नहीं खाती और डेली इधर आती है। इतने वीडियोस हैं हमारे लेपर्ड्स के, आजकल उनके 4 बच्चे हो रखे हैं। देखिए वो अपने चारों छोटे छोटे बच्चों को लेके आती है, इधर बैठती हैं, वो तो बैठ जाती हैं, बच्चे अपने दौड़ते रहते हैं। तो ऐसे लगता है कि वो अपने बच्चों को सिखा रही है कि यू हैव टू कम हियर। पहले तो वो दिन में भी आते थे, लेकिन आजकल बहुत सारा आवाज़ और ये सब की वजह से यहीं नीचे है। और जैसे ही शांत होता है आते हैं। रात का टाइम ही आते हैं। रात के समय जैसे ही अंधेरा होता है, सर हम आपको आने भी नहीं देते। हमारे वहाँ कभी 5:30 बजे पूजा हो जाती है, कभी 6 बजे हो जाती है, क्योंकि उस समय अंधेरा हो जाता है। तो हमें बंद करना ही पड़ता है। रिस्क नहीं लेते, हम ये नहीं सोचते कि माँ का है, वाहन है तो कुछ नहीं करेगी, बट वो जानवर ही है, उससे दूर ही रहते हैं। बट आज तक अटैक नहीं किया। बहुत शुक्रिया। তখন দেবী এক রাখালের স্বপ্নে আবির্ভূত হয়ে তার প্রতিমা খনন করে বের করার নির্দেশ দেন। মনোবাঞ্ছা পূরণ হলে এখানে ভক্তরা একটি ঘণ্টা তর্পণ করেন। ঝুলা দেবী মন্দির তো দর্শন হলো, আর মন্দিরের কথাও এখানকার যিনি পুরোহিত ম্যাডাম আছেন ওনার থেকে আপনারা নিশ্চয়ই শুনেছেন। তবে যেটা শুনে খুব অবাক লাগলো সেটা হচ্ছে এখানে নাকি প্রচুর চিতাবাঘ আছে, এবং প্রতিদিন একটা চিতাবাঘ এখানে রাত্রিবেলা আসে নিজের ছানাদের নিয়ে। আগে তো ছানা ছিল না, এখন ছানাদের নিয়ে আসে এবং এই মন্দিরের বাইরে বসে থাকে। এবং অদ্ভুত ব্যাপার, কোনো মানুষকে আক্রমণ করে না। মানে গবাদি পশু তুলে নিয়ে যায় ঠিকই, কিন্তু কখনো কোনো মানুষকে আক্রমণ করে না। এটাও কিন্তু শুনে খুব অবাক লাগলো। যাই হোক, ভীষণ ভালো লাগলো এই পরিবেশ, মন্দিরের পরিবেশ অসাধারণ। রানীক্ষেত এলে এখানে কিন্তু অবশ্যই আসবেন, এতটুকু আমার 100% রেকমেন্ডেশন রইল। এবং এটুকু বলতে পারি, এখানে এলে কিন্তু আপনি ঠকবেন না, খুব ভালো লাগবে। চলুন এগোই, পরের জায়গার দিকে এগোতে হবে, কারণ চলাই হচ্ছে আমাদের জীবনের এক আসল উদ্দেশ্য। অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। চলুন। ঝুলা দেবীর মন্দির দর্শন করে আবার পথ চলা শুরু হলো। ঘড়িতে বেলা 3:05। আমরা ঝুলা দেবীর মন্দির দর্শন করে এগোলাম ভীমতালের উদ্দেশ্যে। এবারে আজকে রাত্রিবাস কিন্তু আমাদের ভীমতালে, আর ভীমতালে যেখানে থাকবো সেখান থেকে ভীমতালের লেকের কিন্তু মারাত্মক ভিউ পাওয়া যায়। তো চলুন এগোই, আর সময় নষ্ট করে লাভ নেই, দিনে দিনে পৌঁছাবার চেষ্টা করতে হবে। রানীক্ষেত থেকে বেরোনোর পর সেরকম সারাদিনে কিছু খুব একটা খাওয়া হয়নি। এই মুহূর্তে বিকেল 4:12 আমরা নিগলাট বলে একটা জায়গায় এসে পৌঁছেছি। এখান থেকে কাইচিধাম হচ্ছে 1 কিলোমিটার। তো এখানে ভেজ চাউমিন পাওয়া যায়। এই জায়গাটা পুরোটা ভেজ, কোনো নন ভেজ কোনো কিছু নেই। তো ভেজ চাউমিন 1 প্লেট অর্ডার দিয়েছি, ওটা আমরা দুজনে হাফ হাফ করে খাবো, আর তার সঙ্গে চা। তো এই হচ্ছে রেস্টুরেন্ট, চলুন। ভালো করে ভাগ করো, এই খাটিয়ে বেশি খাও। এই খাটিয়ে খাটিয়ে আমাকে মারবে। তুমি পরিশ্রম করছো তাই একটু বেশি নাও, অসুবিধা কিছু নেই। বসে বসে বাবু মশাইয়ের মতো খাবে। নিন স্যার, আপনার এটা একটু নাও, দরকার হলে। তুমি এত কাজ করছো। না না, এটুকুই ঠিক আছে, হাফ হাফ, কোনো অসুবিধা নেই। এই উত্তরাখণ্ডের এই কুমায়ুন পোর্শনে একটা প্রবলেম হচ্ছে, এদের ট্যুরিস্ট দেখলেই রেটটা বেড়ে যায়। এই চা এক্ষুনি ছিল 10 টাকা, ট্যুরিস্টদের জন্য হয়ে গেল 20 টাকা। দুধের ওপর চা খাবো বললাম, কারণ আমার দুধের ওপর চা খেতে খুব ভালো লাগে।
দুধের ওপর চা খাবো বললাম, সেটা প্রথমে বললো 30 টাকা, তার 2 মিনিটের মধ্যেই বলছে ওটা 40 টাকা। অদ্ভুত সিস্টেম, মানে ট্যুরিস্ট এলে তো ভাই তোরাই ভালো থাকবি, তোদেরই তো পর্যটন একটা বড় জিনিস। এই সহজ কথাটা কেন যে এরা বোঝে না আমি বুঝতে পারলাম না। যাই হোক, এখান থেকে ভীমতাল হচ্ছে আর মাত্র 21 কিলোমিটার রাস্তা। গুগল ম্যাপ অনুযায়ী সময় লাগবে হচ্ছে 49 মিনিট মতো। তো তাড়াতাড়ি বেরোই, চাটা শেষ করে নিয়ে বেরোই। রেস্টুরেন্ট থেকে ভীমতাল পৌঁছতে সময় লেগেছিল 1 ঘন্টা মতো। TRH भीमताल का कॉन्टैक्ट नंबर क्या है? 865 865 25 25 865 000 2523। ঠিক আছে। সারাদিন তো অনেক জার্নি হলো, আশা করি সারাদিনের ব্লগ আপনাদের ভালোই লেগেছে। এই মুহূর্তে এসে পৌঁছেছি ভীমতালে, আর ভীমতালে আজকে আমাদের রাত্রিবাসের ঠিকানা TRH ভীমতাল, KMVN পরিচালিত TRH ভীমতাল। এখানে আমাদের একটা স্ট্যান্ডার্ড ডাবল ডিলাক্স রুম আমরা ফোন করে বুক করেছিলাম, তো তার রেট পড়েছে 1875 টাকা। তো চলুন রুমটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, রুম ট্যুরটা দিয়েই শুরু করি, চলুন। এই হচ্ছে রুম নাম্বার 208, স্ট্যান্ডার্ড ডাবল ডিলাক্স রুম। দেখে নি এবার রুমটা কেমন। এখানে একটা বিশাল বড় আয়না আছে, একটা কাভার্ড দিয়েছে, কাভার্ডের ভিতর ব্ল্যাঙ্কেট রাখা, রাতে শোয়ার জন্য ব্ল্যাঙ্কেট লাগবে, সেই ব্ল্যাঙ্কেট রাখা। দুটো চারটে ব্ল্যাঙ্কেট আছে। এই হচ্ছে মাস্টার বেড। ওফ, পুরো ঢুকে যাচ্ছি, হেভি আরাম। বালিশ, এখানে খাওয়ার জন্য টেবিল আছে, বেডসাইড টেবিল, ল্যান্ডলাইন ইন্টারকম ফোন আছে, এদিকে হচ্ছে টিভি। এটা যদিও আমাদের খুব একটা কাজের জিনিস নয়, আমাদের টিভি খুব একটা লাগে না, কিন্তু KMVN হোটেলের সব থেকে বড় জিনিস হচ্ছে এখানকার বাথরুমটা একবার দেখি। এখানে বাথরুমে হ্যাঙ্গিং কমোড, এটা হচ্ছে বেসিন, বালতি, গিজার, এখানে গিজার আছে, সব কিছুই আছে। এই রুমটার ভাড়া আমি কিন্তু ভুল বলেছিলাম, 1875 টাকায় রুমটার ভাড়া নয়, এই রুমটার ভাড়া পড়েছে আমাদের 2275 টাকা, 400 টাকা ট্যাক্স পড়েছে 5% GST ধরে। তো আজকে রাত্রে আমরা চিকেন নিয়ে এসেছি, চিকেন এখানে ক্যান্টিনে অর্ডার দিয়েছি, কারণ আমরা বাইরে যেখানেই চিকেন খেয়েছি পরিমাণ খুব কম, দাম অনেক বেশি হয়েছে, যে কারণে 1 কিলো চিকেন নিয়ে এসেছিলাম 330 টাকা দিয়ে, আর এখানে রান্না করতে নেবে চিকেন 300 টাকা। এই হচ্ছে টোটাল সারাদিনের এখানকার খরচার হিসাব। আর এর সঙ্গে রুটি অর্ডার দিয়েছি, রুটি পার পিস হচ্ছে 12 টাকা করে। আশা করি আজকের সারাদিনের ব্লগ আপনাদের খুবই ভালো লেগেছে। কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে উত্তরের অপেক্ষায় রইলাম। এছাড়া এখানে দিয়েছে ডেন্টাল কিট, শেভিং কিট, 2টো সাবান, একটা শ্যাম্পু, একটা বডি ওয়াশ, এটা কিন্তু আমরা পেয়েছি। পৌঁছে গেলাম KMVN ক্যান্টিনে। রোজই আমরা বাইরে থেকে চিকেন কিনে খাচ্ছিলাম, মানে রোজ মানে যে কদিন খেয়েছি, তো খেয়ে না ঠিক স্যাটিসফ্যাকশান হচ্ছিল না, যে কারণে আজকে যেটা করেছি সেটা হচ্ছে যে 1 কিলো 200 চিকেন কিনে এনেছিলাম 330 টাকা দিয়ে, আর এখানে KMVN রান্না করতে দিয়েছিলাম, এর জন্য 300 টাকা নিয়েছে। খেয়ে দেখি কেমন বানিয়েছে। হেভি বানিয়েছে দাদা, মাংস একদম পুরো সফট। তাই ডিনার করে নিই। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে কাল সকালে আবার নতুন গল্পের সঙ্গে। অ্যাকচুয়ালি এখানে যে লেকগুলো আছে, যে তালগুলো আছে, সেগুলো কালকে আমরা ঘুরবো, তো এর উপর কালকে ভিডিও থাকবে। ততক্ষণের জন্য শুভরাত্রি, সাবধানে থাকবেন, ভালো থাকবেন, টাটা।